ওকে, সো আমরা লাস্ট ক্লাসে লাস্ট গ্রুপ সলভিং ক্লাসে কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত শেষ করছিলাম নাকি? কোশ্চেন নাম্বার 9 পর্যন্ত আমরা কমপ্লিট করছিলাম। না, কোশ্চেন নাম্বার 10। এই কোশ্চেন নাম্বার 10 এ কি কেউ কোনো প্রবলেম ফেস করছো? আর তোমাদেরকে মার্কস স্কিম অলরেডি দেওয়া হয়েছে না চ্যাপ্টার 6 এ? সবাই মার্কস স্কিমের সাথে অ্যানসার গুলি কিন্তু মিলাই নিবা, ঠিক আছে? মার্কস স্কিমের সাথে অ্যানসার গুলি বা পয়েন্টস গুলি ম্যাচ করবা, দেখবা যে তোমার রিটেন অ্যানসারের সাথে মার্কস স্কিমের পয়েন্টস গুলি ম্যাচ হচ্ছে নাকি। তো ওইটা দেখে ফার্স্ট অ্যানসারটা। ওকে, কোশ্চেন নাম্বার 10 এ প্রবলেম আছে, সো লেটস সি। কোশ্চেন নাম্বার 10 এ কি বলতেছে? A kitchen has a water supply and electricity supply and electric lighting. তো তাহলে একটা রান্নাঘরের মধ্যে কি আছে? পানির সাপ্লাই, কারেন্টের সাপ্লাই আর ওরকম ইলেকট্রিক্যাল লাইটিং আর কি ওই পাকঘরের মধ্যে আছে। এবং বলতেছে কি, there are several electrical appliances in the kitchen including a toaster, a kettle, a clothes iron, a microwave oven and a dishwasher. সো এখন এই যে এতগুলি যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে কোথায়? এর মধ্যে কি বলে? রান্নাঘরের মধ্যে। সো এখন এখানের মধ্যে খেয়াল করো, ডিসকাস 3 হ্যাজার্ডস অফ ইউজিং ইলেকট্রিসিটি ইন দিস কিচেন। কি হইতে পারে? যে এত এত যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে, সাথে কি আছে? ওয়াটার সাপ্লাই। তো কেউ যদি ভেজা হাতে এরকম ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট টাচ করে তো তখন কি থাকবে? একটা ইলেকট্রিক শক খাওয়ার একটা রিস্ক থাকে না? তো এটা হলো একটা ব্যাপার। এরপরে কাজগুলো কি বলা যায়? এরপরে কাজ এরকম বলা যায় যে তোমার এত এত যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট আছে, তো তারগুলি কি হইতে পারে? পেঁচায় যাইতে পারে, বা এরকম তার যদি ছেঁড়া থাকে বা কোনো প্লাগ যদি আমাদের ছেঁড়া থাকে তো তখন কি হইতে পারে? বা প্লাগ যদি ভাঙা থাকে তো তখন ওইটাকে টাচ করলে আমাদের ইলেকট্রিক শক খাওয়ার রিস্ক থাকে। দেন ওয়্যার গুলা যদি অনেক লম্বা হয় তো তাহলে ওয়্যারে কি হইতে পারে? ট্রিপ করতে পারে মানুষজন, যে উষ্টা খাইতে পারে। ওকে, তো এরকম অনেকগুলা ডিফারেন্ট টাইপের এক্সপ্লেনেশন আমরা বলতে পারি মেইনলি হ্যাজার্ড গুলা নিয়ে। তাহলে আমরা যদি কোশ্চেন নাম্বার 10 দেখে, যে এখানের মধ্যে দেখো কাজটা কি, আইডিয়া অফ ওয়াটার ইন কন্ট্যাক্ট উইথ সামথিং ইলেকট্রিক্যাল, মানে প্লাগ, সকেট, সুইচ যদি এগুলোর সাথে কি হয়? পানি কন্ট্যাক্টে আসে তো তখন কি হইতে পারে? শক খাওয়ার রিস্ক থাকতে পারে। যে আইডিয়া দ্যাট দিস ক্যান কজ শক। দেন আইডিয়া দ্যাট ইলেকট্রিক্যাল ডিভাইস উইথ আ হিটিং এলিমেন্ট রিচেস হাই টেম্পারেচার। তো তাহলে ওই যে টোস্টার আছে, দেন কাপড় ইস্ত্রি করার যেই আয়রন আছে, তো তাহলে কি ওগুলা গরম হয়ে যেতে পারে না? যে আমরা অনেকক্ষণ ধরে যদি ওগুলাকে ইউজ করি তো ওগুলা কি গরম হয়ে যেতে পারে? তো ওগুলাকে যদি আমরা ডিরেক্টলি টাচ করি তো তখন কি হইতে পারে? স্কিন বার্ন হইতে পারে বা ওরকম ফায়ার কজ করতে পারে। এরপরে আইডিয়া অফ ড্যামেজড ইকুইপমেন্ট, লাইক ওই যে মাইক্রোওয়েভ ওভেন যদি ড্যামেজ থাকে বা লাইফ পার্ট অফ দা সার্কিট যদি এক্সপোজড থাকে তো তখন কি হবে? তো তখন আমাদের আবার ইলেকট্রিক শক খাওয়ার রিস্ক থাকে। এরপর ট্রিপ হ্যাজার্ড, দেন ওভারলোডেড কেবল, যে এতগুলি কেবল ওভারলোড হয়ে গেল তো তখন কি হইতে পারে? আমাদের সুইচ কানেকশনে প্রবলেম হইতে পারে বা কোন একটা শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যেতে পারে। দেন এই যে ওয়্যার গুলো যদি লম্বা হয়, যেরকম এত এত তার আছে, তো তখন কি হইতে পারে? মানুষজন ট্রিপ করতে পারে আর কি। বুঝতে পারছো? তো এরকম ডিফারেন্ট কয়েকটা হ্যাজার্ডের মধ্যে যে কোনো 3টা হ্যাজার্ড নিয়ে ওরকম বলবা। স্যার এটা কি ব্রিফলি ডিসক্রাইব করা লাগবে না, একটু বললেই হবে? এই যে মার্কস স্কিমের এখানে অ্যানসার দেওয়া আছে না, যে ফার্স্ট অফ অল তুমি বলবা যে ওয়াটার কন্ট্যাক্টে আসলে তো তখন কি হইতে পারে? শক খাওয়ার রিস্ক থাকতে পারে। তো এই জিনিসটা। এরপর তোমার ইলেকট্রিক্যাল ডিভাইস যেগুলো হিটিং এলিমেন্ট আছে ওগুলো টেম্পারেচার বাড়তে পারে তো তখন ওখানে কি হতে পারে? বার্ন হতে পারে। এরকম যে বলতেছে কি, যে ম্যাক্সিমাম 3 অ্যাম্পলিফাইং ডিটেলস রেলেভেন্ট টু হ্যাজার্ডস আইডেন্টিফাইড। তো ফার্স্টে হ্যাজার্ডটা কি? ওয়াটার কামিং ইন কন্ট্যাক্ট উইথ সামথিং ইলেকট্রিক্যাল, তো হইলে কি হবে? শক খাবে। ইলেকট্রিক্যাল ডিভাইস যাদের হিটিং এলিমেন্ট আছে তার হাই টেম্পারেচার রিচ করতে পারে, তো করলে কি হবে? বার্ন হইতে পারে। এরপরে তোমার ইকুইপমেন্ট ড্যামেজ থাকতে পারে, তো ড্যামেজ ইকুইপমেন্ট থাকলে পরে তখন কি হবে? তখন আমাদের আবার শক খাওয়ার রিস্ক থাকতে পারে। এরকম ওভারলোডেড কেবল থাকলে কি সমস্যা? আগুন ধরতে পারে। ট্রেলিং কেবল থাকলে বা এরকম এত বেশি কেবল থাকলে কি হতে পারে? মানুষজন ট্রিপ করতে পারে। তো এরকম একটা হ্যাজার্ড বলবা এন্ড ওইটার ছোট এক্সপ্লেনেশন দিবা এরকম।
তো তিনটা নিয়ে এরকম যখন লিখবা তো একটা হ্যাজার্ড মেনশন করলা 1 মার্ক, ওইটা নিয়ে ছোট এক্সপ্লেনেশন দিবা 2nd মার্ক। হ্যাজার্ড মেনশন করবা 1 মার্ক, ওইটা নিয়ে এক্সপ্লেনেশন দিবা 2nd মার্ক। হ্যাজার্ড নিয়ে লিখবা 1 মার্ক, ওইটা নিয়ে এক্সপ্লেনেশন দিবা 2nd মার্ক। তো তাহলে তিনটা হ্যাজার্ড নিয়ে 2 মার্ক 2 মার্ক 2 মার্ক করে টোটাল 6 মার্ক। বুঝা গেছে? Yes, sir. ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 11 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 11 এ বলতেছে দ্য ডায়াগ্রাম শোস পার্ট অফ আ লাইটিং সার্কিট ইন আ হাউস, দ্য সার্কিট ইজ প্রটেক্টেড বাই আ ফিউজ এফ। এই কোশ্চেন নাম্বার 11 এ কি কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 11 Last question. এর মতো লাস্ট কোশ্চেন কোনটা? ই নাম্বার। Yeah. Yes, sir. এখন এই ই নাম্বারের এইটা কি বলছে? দিস ডায়াগ্রাম শোজ অ্যানাদার লাইটিং সার্কিট। সো এখন আরেকটা লাইটিং সার্কিট দেখাচ্ছি। তো বললো যে সুইচ গুলার পজিশন কোন কোন জায়গায় নিলে বাল্বটা জ্বলবে, তো বাল্ব জ্বললে টিক দিতে, আর বাল্ব না জ্বললে ক্রস দিতে। তো এখন দেখো সুইচ 1 এর পজিশন এন্ড সুইচ 2 এর পজিশন। তো সুইচ 1 ডাব্লিউ তে, সুইচ 2 এক্স এ। তো এখন সুইচ 1 ডাব্লিউ তে, সুইচ 2 এক্স এ। তো এখন দেখো তো সার্কিটটা কি কমপ্লিট নাকি ইনকমপ্লিট? সুইচ 2 এক্স এ লাগানো, তো তাহলে এই যাবে, দেন ডাব্লিউ থেকে এখানে ডাইরেক্ট কানেকশন আছে। তো তাহলে কি সার্কিটটা কি কমপ্লিট না? Complete. তো সার্কিট যদি কমপ্লিট হয় তো তাহলে কি বাল্ব জ্বলবে নাকি না? Yes, sir. তো বাল্ব জ্বলবে, তো তাহলে ঠিক গেল। এরপরে সেকেন্ডটার জন্য দেখি কি বলছে। এখন বলছে সুইচ 1 ডাব্লিউ তেই আছে, সুইচ 2 যাবে কোথায়? ওয়াই তে। এই যে যেরকম ডায়াগ্রামে ড্র করা। তো এখন এই যে গেল, এই গেল, এই গেল, যাচ্ছে যাচ্ছে, সমস্যা নাই। S2 দিয়ে নিচে নামছে, এই গেল জেড এ এসে এখন কি সে S1 এ যাইতে পারতেছে? No, sir. তো তাহলে কি এখানে সার্কিটটা ইনকমপ্লিট? তো সার্কিট যদি ইনকমপ্লিট হয় তো তাহলে কি বাল্ব জ্বলবে? No, sir. তো তাহলে ক্রস। এরপরেরটাই আমরা দেখি কি বলছে। এরপরে সুইচ 1 জেড এ, সুইচ 2 এক্স এ। তো তাহলে সুইচ 1 জেড, সুইচ 2 এক্স। তো তাহলে লাল কালারেরটা হলো আমাদের মেইন কানেকশন। তো এখন এখানের মধ্যে দেখো কারেন্ট ফ্লো করতেছে করতেছে করতেছে, S2 থেকে X এ গেল। এখন W তে আসার পর W থেকে কি S1 এ যাইতে পারবে নাকি না? No, sir. তো তাহলে W থেকে যদি S1 এ যাইতে না পারে তো তখন কি সার্কিটটা ইনকমপ্লিট, তাই তো? কারেন্টটা ফ্লোই করবে না, বুঝছো সুভা? যে সার্কিট যদি ইনকমপ্লিট থাকে কারেন্টটা ফ্লোই করবে না। আমি জাস্ট এরকম অ্যারো দিয়ে দিয়ে দেখাইলাম যে সার্কিটটা কোন জায়গায় কমপ্লিট কোন জায়গায় ইনকমপ্লিট, এরকম। ঠিক আছে, ওকে। দেন ফাইনালি সুইচ 1 হলো জেড এ, সুইচ 2 হলো এক্স এ। তাহলে সুইচ 1 হলো জেড এ, আচ্ছা সুইচ 2 হলো ওয়াই তে, এরকম। তো ইয়েলো কালারটা হলো আমাদের মেইন কানেকশন। সো দেখো এই কমপ্লিট 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 কমপ্লিট, S2 থেকে ওয়াই তে যাবে, ওয়াই থেকে জেড এ গেল, জেড থেকে এখন কি S1 এ যাইতে পারবে? এখন তো কানেকশন দেওয়া, তো তাহলে জেড থেকে S1 এ যাইতে পারতেছে। তো সার্কিটে কোন জায়গায় আছে আমাদের ইনকমপ্লিট? তো সার্কিটে যদি কোনো জায়গায় ইনকমপ্লিট না থাকে তো তাহলে কি কারেন্ট ফ্লো করবে নাকি না? Yes, sir. তাহলে কারেন্ট যদি ফ্লো করে তো তখন বাল্ব জ্বলবে। তো তার মানে কি বুঝা গেছে এই কোশ্চেন? ভাইয়া মাঝখানের দিকে বুঝিনি। মাঝখানের দুইটা দেখো কোনটা বলবো? প্রথম একটা এই যে এইটা ডাব্লিউ তে আর ওয়াই তে। ডাব্লিউ আর এক্স, তো এখন ডাব্লিউ জেড তে আর এক্স, জেড আর এক্স। দেখো জেড এ S1,
তো তাহলে S1 হলো Z এ আর X টা S2 এর সাথে। তো এখন দেখো তোমার কারেন্ট এমন যাচ্ছে, এই যে এতটুকু পর্যন্ত কোনো ইনকমপ্লিট পার্ট পাইছি। এখন S2 তে আসলো, S2 থেকে কোন জায়গায় গেছে, কানেকশন কোথায়, Y তে নাকি X এ? X এ। তো X দিয়ে গেল, যাচ্ছে 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 W তে আসলো। এখন W এর সাথে কি S1 এর কানেকশন আছে? চেঞ্জ হয়ে গেছে লাইন এখন না? হ্যাঁ হ্যাঁ, ওই যে ইয়েলো কালার দিয়ে যেটা দেখাইতেছে এটা তো সুইচটা যে কোনো একটার সাথে কানেক্ট হবে, ইদার X ইদার W এর সাথে আর Z এর সাথে। তো তাহলে যখন নাকি বললো যে Z এর সাথে কানেক্ট করা, তো তার মানে W থেকে কোনো কানেকশন নাই। হ্যাঁ এখন বুঝছি। ঠিক আছে, ওকে। তো তাহলে এইটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 11 এর ই। তো এখন কোয়েশ্চেন নাম্বার 11 এর আবারও মাঝে সমস্যা আছে D3 তে। D3 তে কি প্রবলেম দেখো, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার্ড ইন দ্য ল্যাম্প ইন 3 মিনিটস। তো তাহলে এনার্জি ইজ ইকুয়াল টু হোয়াট? এনার্জি ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ ইনটু টাইম। তো এখন তুমি একটু আগে পাওয়ারই বের করছো, তো কারেন্ট ইনটু ভোল্টেজ করলে আমরা কি পাই? পাওয়ার পাই না? তো পাওয়ারের ভ্যালু কত আসছে তাসিন? 59.8 59.8 ওয়াট। তো তাহলে পাওয়ারের ভ্যালু যদি হয় তোমার 59.8, এন্ড এই পাওয়ার কতক্ষণ ধরে ডেলিভার হবে? 3 মিনিটস ধরে। 180 3 মিনিটস মানে 3 ইন্টু 60 মানে সেকেন্ডসে নিলে এটা আসে। তো তাহলে এখানে থেকে তুমি পাওয়ার পেয়ে যাবে, তাই না? স্যার পাওয়ার তো 317.4 আসে। আর অ্যান্সার কত? অ্যান্সারে কি 59.8 দাও নাকি 370 ওইটা দাও? কারেন্টের ভ্যালুটা কত? স্যার ল্যাম্প এল এ 0.26 ল্যাম্প এল এ যদি 0.26 হয় আর 230 দিয়ে মাল্টিপ্লাই করো, তো তাহলে এটা 230 থেকে বড় আসে কিভাবে ফাহিম? 59.8 আসে। 230 ইন্টু 0.26, তাই না? এল এর ভিতর দিয়ে কারেন্ট। তো এটা করলে কি কখনো 230 বড় আসবে? না স্যার আমার বুঝেছি। তো তাহলে তোমাদেরকে যে মার্ক স্কিমটা দিচ্ছে ওটা কি কাজে বলো? তোমরা যে একটা ব্যাপার ফলো করতে বুঝো না, যে তোমাদেরকে একটা কাজ দেওয়ার পরে যে অ্যান্সার শিটটা যে দিয়ে দিচ্ছে এটার কাজটা কি, তোমরা নিজেরা সলভ করার পরে অ্যান্সারটা চেক করবা। এই যে 59.8, তো তাহলে এটাকে লিখবো কত? গিভেন ইনফরমেশন টু সিগনিফিকেন্ট ফিগারে, তো তাহলে ফাইনাল অ্যান্সার কততে লিখবো? টু সিগনিফিকেন্ট ফিগারে লিখবো। তো তাহলে কত? 60 ওয়াট। তো তাহলে পাওয়ার হলো 60, দেন টাইম কত? 3 মিনিটস। তো 3 ইন্টু 60 করলে 180 আর কি। তো তাহলে পরে এত জুলস। ঠিক আছে তাসিন? ইয়েস স্যার, আমি মনে হয় ভুলে 1.38 দিয়ে করছিলাম। ওকে, স্যার আমিও এটা করছিলাম 1.38 দিয়ে। 1.38 এটা করলে তো হবে না, স্পেসিফিক্যালি বলেই দিচ্ছে ল্যাম্প এল এর জন্য। তো ল্যাম্প এল যেই ব্রাঞ্চে, ওই ব্রাঞ্চের জন্য কারেন্ট এখানে আলাদা করে দেওয়াই আছে 0.26। তো তাহলে ওই কারেন্টটা দিয়ে করা লাগবে। স্যার আই তে কি লিখবো স্যার? 11 স্যার ই পার্ট 2 তে। ই পার্ট 2 তে এরকম সার্কিট আমরা কোন জায়গায় ইউজ করতে পারি বাসায়? তোমরা কি বাসায় বেড সুইচ ইউজ করো? যে মনে করো তোমার বিছনা থেকে, তোমার বেড হলো রুমের এই জায়গায়, আর তোমার রুমের দরজা হলো এখানে, দরজার পাশে হলো সুইচ বোর্ড। তো তুমি কি রাতে ঘুমানোর আগে সুইচ বোর্ডের থেকে সুইচটা বন্ধ করে দেন বেডে এসে ঘুমাও? কতজনের কি থাকে, বেডের এখানে একটা বেড সুইচ অ্যাটাচ করা থাকে না, যে এখানে আমাদের বেড সুইচ অ্যাটাচ করা। তো তাহলে এইখানে সুইচ অন করা, তুমি মশারির ভিতরে ঢুকার পরে দেন কি করবা? সুইচটাকে অফ করে দিলা, তো তখন কি হয়ে যাবে? সুইচ অফ হয়ে যায় না? দেন তোমাদের সিঁড়ি ঘরের মধ্যে, স্টেয়ার কেসের মধ্যে এরকম থাকে না, যে তুমি 4 তলা থেকে 5 তলায় উঠবে, তখন লাইটটা দেখলা যে বন্ধ করা, তো তখন তুমি লাইট জ্বালাইতে চাও, তো তখন কি করো?
চারতলার ওখানে যদি তুমি সুইচটা অন করো তো তখন কি হয়ে যায়, চারতলার ওখানে সুইচটা টগল করলে পরে তখন লাইটটা জ্বলে যায়, দেন পাঁচতলায় যখন উঠে গেছো তো তখন তুমি সুইচটা আবার অফ করে দিতে পারো। তো এরকম বেড সুইচের কাজে আর আমাদের স্টেয়ার ওয়েতে এইসব জায়গায় আমাদের কি করা যায়, এমন টাইপের সার্কিট ইউজ করা যায়। বুঝতে পারছো? Yes, sir. এরপরে কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12 এ কি কারো কোনো প্রবলেম আছে? ভাই ডি নাম্বারটা একটু বুঝিয়ে দিন। ডি নাম্বারের এটা ম্যাগনেটিক ফিল্ডের, এটা বাদ। ম্যাগনেটিক ফিল্ডের এই পার্টটুকু স্কিপ। ম্যাগনেটিক ফিল্ডের এটা পরে পাবো। এমনিতে রাইট অ্যান্সার হলো তোমার এইটা, কিন্তু কেন এটা আমরা ম্যাগনেটিক ফিল্ড চ্যাপ্টারে পড়বো, ম্যাগনেটিজম চ্যাপ্টারে। এখন কোয়েশ্চেন নাম্বার 13, এই জিনিসটা দেখাই, দেখো কোয়েশ্চেন নাম্বার 13 এর এখানে কি বলতেছে। A filament lamp is connected to a battery. So তাহলে একটা ফিলামেন্ট ল্যাম্প কি করা আছে, ব্যাটারির সাথে কানেক্ট করা। এন্ড ফিলামেন্ট ল্যাম্পে তোমরা যদি খেয়াল করে থাকো কেউ, দেখবা যে প্রথমে স্টার্ট করার পরে ল্যাম্পের হঠাৎ ইনিশিয়াল ব্রাইটনেসটা বেশি থাকে, দেন আস্তে করে আফটার সার্টেন সেকেন্ড, যে কিছু 1 or 2 সেকেন্ড পরে ব্রাইটনেসটা একটু কমে আসে। তো এখন প্রথমে যে জ্বলে তো তখন কি হঠাৎ করে ব্রাইটনেসটা এত বেশি থাকে, এই জিনিসটা কেন? এই জিনিসটার রিজনটা হলো যে হঠাৎ করে যখন ফার্স্ট টাইম কারেন্ট ফ্লো করে কারেন্ট অনেক বেশি বেড়ে যায়। এই জিনিসটাই সে কি করছে, দেখো একটা ডেটা লগের দিয়ে যে 0 থেকে 1 সেকেন্ড মানে কি মাত্র 1 সেকেন্ডের মধ্যে দেখো কারেন্টের কত বড় একটা ফ্লাকচুয়েশন হয়েছে। কেমন টাইপের ফ্লাকচুয়েশন? কারেন্টটা 0 থেকে বেড়ে এক লাফে 0.4 হয়ে গেছিল, দেন এটা গ্রাজুয়ালি যে এরকম কমতে কমতে দেন আবার কততে আসছে, 0.2 তে আসছে, দেন 0.2 এর এখানে সে কি থাকলো, কনস্ট্যান্ট থাকলো, এমন হলো ব্যাপার। তো এখন আমাদেরকে বলছে যে প্রতিটা পয়েন্টে পয়েন্টে বা আমাদের ডিটেইলড ওয়েতে কি করতে বলছে, এক্সপ্লেইন করতে বলছে। তো ফার্স্ট এর টাইমটা খেয়াল করো, এখানে এইখান থেকে এখানে যে 0 থেকে 0.2 সেকেন্ড, এখানে আমাদের টাইমের ডিফারেন্স কত, 0.2। কয় ঘরে 0.2 রিপ্রেজেন্ট হয়েছে, 10 ঘরে 0.2। তো তার মানে এক ডিভিশনে কত, 10 ডিভিশনে 0.2। তো তাহলে এক ডিভিশনে কত হয়, দশটা ডিভিশনে 0.02। ভেরি গুড। তো 10টা ডিভিশনে যদি 0.2 সেকেন্ড হয় তো তাহলে একটা ডিভিশনে কত হবে, 0.2 ডিভাইডেড বাই 10। তো তাহলে 0.02 সেকেন্ড। তো তাহলে এই হলো 0, এই হলো 0.02, এই হলো 0.04। এখন দেখো তো কারেন্টটা কি হয়েছে, তোমার 0 সেকেন্ডের সময় সুইচটা অন করা হয়েছে নাকি শ্রাবণ, 0 সেকেন্ডের সময় সুইচটা অন করা হয়েছে, দেন 0.04 সেকেন্ডে সে কি হয়ে গেছে, ম্যাক্সিমাম পয়েন্টে রিচ করে ফেলছে। কত কারেন্ট, 0.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে? তো তাহলে এখানের জন্য যদি Yes, আমরা sir. এক্সপ্লেনেশনটা লিখি, এরকম লেখা যায় যে ফার্স্ট পার্টে কি হয়েছে, the current increased from 0 ampere to 0.4 ampere in time 0 second to 0.04 second. এন্ড কারেন্টটা যে ইনক্রিজ করছে কেমন ভাবে ইনক্রিজ করছে, এটা কি লিনিয়ার, যে লাইনটাকে স্ট্রেট নাকি কার্ভ? Curve. এই লাইনটা কি কার্ভ, এটা লিনিয়ার। লিনিয়ার না, এটা তো একটা স্ট্রেট Yes, লাইন। ভাই। শ্রাবণ ফার্স্ট এর পার্টটুকু যে স্যার, এই ভুল টাইমটুকু দেখছি। বললাম, তো তাহলে এটা তো আমাদের স্ট্রেট লাইন। তো তাহলে and it increased linearly. এরপরে দেখো এই পার্টটুকু এক্সপ্লেন করা শেষ।
ফার্স্টে যে ইনক্রিজ করছে এটা এক্সপ্লেন করা শেষ। এখন দেখো তো এই জায়গায় কি হচ্ছে, কারেন্টটা গ্র্যাজুয়ালি কমতেছে কমতেছে কমতেছে, কমে কত হইলো 0.2 অ্যাম্পিয়ার হইলো নাকি? 0.4 অ্যাম্পিয়ার থেকে কমে কত হয়েছে 0.2 অ্যাম্পিয়ার। তো তাহলে এখানে যদি লিখি দেন it decreased from 0.4 ampere to 0.2 ampere কত টাইমে? 0.04 থেকে কমা শুরু করছে আর এসে কমা শেষ হয়েছে কখন? 0.5 0.5 ও বলতে পারো, ইয়েস, বাট অ্যাকচুয়ালি শেষ হয়েছে 0.48 এ আর কি, ঠিক আছে? 0.5 এর এক ঘর আগে, বাট ওইটাও অ্যাকসেপ্টেবল, 0.5 বললেও সমস্যা নেই, ঠিক আছে? তো তাহলে দেন ইট ডিক্রিজ ফ্রম 0.4 অ্যাম্পিয়ার টু 0.5 অ্যাম্পিয়ার in time 0.04 seconds to 0.48 seconds, and the decrease was non-linear, মানে এই জায়গাটায় কি, এই জায়গাটায় তো আমাদের কার্ভ হয়ে গেছে, তাই না? এরপরে 0.2 তে ফেরত আসার পর দেন এই জায়গাটাতে বাকি পার্টটুকুতে কি আছে, কারেন্টটা কনস্ট্যান্ট আছে না? তো তাহলে ফাইনালি এই জিনিসটা লিখবো, ফাইনালি it stayed constant at 0.2 ampere from 0.48 second onwards। যে 0.48 সেকেন্ডের পর থেকে কি হয়েছে, এই 0.2 অ্যাম্পিয়ারে কনস্ট্যান্ট ছিল। সবার কাছে কি এক্সপ্লেনেশনটা ক্লিয়ার হয়েছে? প্রথমে কারেন্টটা কি করলো, র্যাপিডলি ইনক্রিজ করলো, এন্ড ইনক্রিজটা কি হয়েছে 0 অ্যাম্পিয়ার থেকে 0.4 অ্যাম্পিয়ার পর্যন্ত গেছে। কত টাইমের মধ্যে এই চেঞ্জটা হয়েছে? 0 সেকেন্ড থেকে 0.04 সেকেন্ডের মধ্যে। এই প্রথম এক্সপ্লেনেশনটা নিয়ে কারো কি কোনো প্রবলেম আছে বুঝতে? না ভাইয়া 0.045 না, 0.04 সেকেন্ড, এটা সেকেন্ড, সেকেন্ড, এস। লিনিয়ার মানে কি বলতো নাজা? স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। তো এখন দেখো তো এই যে এই জায়গাটায়, এই যে গ্রিন কালার দিয়ে এখন যেটা মার্ক করব, এই জায়গাটায় কি গ্রাফটা একটা কার্ভ নাকি একটা স্ট্রেট লাইন? এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই জায়গাটায় গ্রাফটা স্ট্রেট লাইন, তো এর জন্য বলছে এই জায়গাটায় লিনিয়ার। আর এখানের মধ্যে দেখো তোমার এক্স অ্যাক্সিসটা খেয়াল করো, টাইমের অ্যাক্সিসটা, এই হলো তোমার 0 সেকেন্ড, এই হলো তোমার 0.2 সেকেন্ড। তো 0 সেকেন্ড আর 0.2 সেকেন্ডের মধ্যে কয়টা ডিভিশন আছে? হ্যাঁ, স্ট্রেট লাইন বলতে পারি 10টা। 10টা ডিভিশন। তো তাহলে 10টা ডিভিশনে 0.2 সেকেন্ড, তো একটা ডিভিশনে কত? 0.2 divided by 10। 0.2 ডিভাইডেড বাই 10, তো কত হয়? 0.02 সেকেন্ড নাকি? জি ভাইয়া। তাহলে এখন দেখো তো এই যে কারেন্টটা যে 0.4 অ্যাম্পিয়ার যে রিচ করছে, এটা কোন সময়? 0.04। এটা 0 এক ঘর, দুই ঘর, তো এক ঘরে 0.02, তো তাহলে দুই ঘরে কত হবে? 0.02 ইন্টু 2, তো কত আসে? 0.04 সেকেন্ড আসে না? বুঝতে পারছো? তো তাহলে কারেন্টটা 0 থেকে 0.4 অ্যাম্পিয়ারে গেছে কত টাইমের মধ্যে? 0 সেকেন্ড থেকে 0.04 সেকেন্ডের মধ্যে। বুঝতে পারছো? জি ভাইয়া। তো তাহলে প্রথমে কারেন্টটা ইনক্রিজ করছে, কেমন ভাবে ইনক্রিজ করছে? ইন আ লিনিয়ার ওয়ে অর ইন আ স্ট্রেট লাইন, যেটাই বলো একই কথা। স্ট্রেট লাইন বলতে পারো, কিন্তু এইসব টার্ম যদি তোমরা না জানো
লিনিয়ার মানে যদি না জানো, এসব না জানো, তো তাহলে পরে তোমাদের নিজেদের মার্ক স্কিমের অ্যান্সার দেখলে অ্যান্সার ফলো করতে সমস্যা হবে। ঠিক আছে, যে এখানের মধ্যে দেখো তার অ্যান্সারের মধ্যে কি কি বলতেছে, আমরা যদি দেখি। ফার্স্টে কারেন্ট ইনক্রিজেস ডিউরিং দ্য ফার্স্ট এত সেকেন্ড, কতটুকু ইনক্রিজ করছে? টু আ ম্যাক্সিমাম অফ 0.4 সেকেন্ড। আর কারেন্টের ইনক্রিজটা কি ছিল? লিনিয়ার। কারেন্টের ইনক্রিজটা লিনিয়ার মানে কি? যে লিনিয়ার ওয়ার্ডটার মধ্যে বোল্ড দেওয়া আছে। হোয়াট ডাজ দ্যাট মিন? যে এই ওয়ার্ডটা ইউজ করা মোর অ্যাপ্রোপ্রিয়েট। যদি তুমি লিনিয়ার ওয়ার্ডটা না বলো, তো তাহলে এই পয়েন্টের মার্কটা আসলে তুমি পাবা না। ওকে, সো এই সব কয়েকটা টার্ম, যে the current increase in a straight way, তো straight way তে ইনক্রিজ করা আসলে বলতে কিছু বুঝায় না। ওকে, the current increase was linear or the increase in current was proportionate to time, তো তখন বোঝা যায় যে গ্রাফটা কি ছিল? স্ট্রেট ছিল, এরকম। এরপরে কি? দেন কারেন্টটা ড্রপ করছে, যে 0.48 সেকেন্ডে এসে কনস্ট্যান্ট হয়েছে। অর এই যে নাকি 0.5 বলছিলাম না, এটা অ্যালাউ করবে তারা, কিন্তু তোমার গ্রাফের ডিভিশন গুলি যত ভালো মতো তুমি গুনতে পারবা তত বেটার। এন্ড এই ডিক্রিজ ইন কারেন্টটা কি হয়েছে? ডিক্রিজ ইন কারেন্টটা হয়েছে নন লিনিয়ার ওয়েতে। নন লিনিয়ার মানে কি? নট স্ট্রেট। ওকে, দেন ফাইনাল কারেন্টটা হয়েছে 0.2 অ্যাম্পিয়ার, যেটা কি 0.48 সেকেন্ড থেকে কনস্ট্যান্ট থাকছে। তা এমন হলো ব্যাপারটা। তো বুঝা গেছে অ্যান্সারটা আমাদের এরকম ওয়েতে যদি লিখো, তো এটা হলো সবচেয়ে আইডিয়াল ওয়ে অফ রাইটিং দ্য অ্যান্সার। দেন তোমরা অ্যান্সারের মধ্যে একটা জিনিস দেখে আসছো, এটা আমি বুঝাই দিতেছি। দেখো, ডিক্রিজটা হয়েছে কত থেকে কত সময়ের মধ্যে? শ্রাবণ, 0.04 সেকেন্ড থেকে 0.48 সেকেন্ডের মধ্যে। সো তাহলে টাইমের ডিফারেন্সটা sir. কত এখানে? 0.08 second. 0.08, 0.44 0.44 সেকেন্ড। আজকে শ্রাবণের কি হইলো? এটা টাইমের ডিফারেন্সটা কত? 0.48 মাইনাস 0.04 করলে পরে 0.44 সেকেন্ড। তো তাহলে কারেন্টটা কত সময় ধরে ডিক্রিজ করছে? 0.44 সেকেন্ড ধরে ডিক্রিজ করছে। অর বলতে পারো 0.04 সেকেন্ড থেকে 0.48 সেকেন্ড পর্যন্ত কারেন্টটা কমছে। এন্ড কমছে কিভাবে? ইন আ নন লিনিয়ার ওয়ে। ওকে, তো এরকম কয়েকটা টার্ম আমাদের বুঝতে হবে, যে এই টার্মগুলো ইউজ করা কেন আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তো এই অ্যান্সারটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে এখন? নাজা, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝেছি। ওকে, তো এখন এরপরে বি নাম্বারে কি বলতেছে দেখো। দ্য ব্যাটারি হ্যাজ আ ভোল্টেজ অফ 12 ভোল্ট, দ্য ল্যাম্প রিচেস ইটস নর্মাল অপারেটিং টেম্পারেচার আফটার আ শর্ট ফায়ার। ওকে, তো বলতেছে 1 নাম্বারে স্টেট দ্য কারেন্ট ইন দ্য ল্যাম্প when it is at a normal operating temperature। তো নরমাল কারেন্ট কত হবে? যে এখানে এসে কনস্ট্যান্ট হয়ে গেছে, ওইটা কত কারেন্টের ভ্যালুতে এসে কনস্ট্যান্ট হয়েছে? 0.2 তে এসে কনস্ট্যান্ট হয়েছে না? এটা তো প্রথমে যে হঠাৎ করে বেড়ে গেছিল দেন আবার কমছে, এটা কি? এটা তো ফ্লাকচুয়েশনটা। কিন্তু অ্যাকচুয়ালি সে কত কারেন্ট মেইনটেইন করবে? 0.2 অ্যাম্পিয়ারটা মেইনটেইন করবে। আর তো তাহলে নরমাল টেম্পারেচারে কারেন্ট কত হবে? 0.2 অ্যাম্পিয়ার। এরপরে ভোল্টেজ, কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স রিলেটেড ফর্মুলা কি? ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। এটা সিম্বল ওয়াইজ যদি তুমি লিখো, তো সিম্বল গুলি কারেক্ট হওয়া লাগবে। যদি তুমি সিম্বল নিয়ে শিওর না থাকো, দেন ফুল ওয়ার্ডে লিখবা যে ভোল্টেজ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, এরকম। এরপরে কোশ্চেন নাম্বার B3 তে বলতেছে যে ক্যালকুলেট দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ল্যাম্প এট ইটস নরমাল অপারেটিং টেম্পারেচার, গিভ ইটস ইউনিট। 4 মার্ক দিছে। এত ইজি একটা কোশ্চেনে 4 মার্ক। তো আমরা কারেন্ট ইজ ইকুয়াল বলে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু হোয়াট? রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট। তো ভোল্টেজ কত বলে দিছে? ভোল্টেজ হলো 12 ভোল্ট। আর কারেন্ট কত? কারেন্ট হলো 0.2 অ্যাম্পিয়ার। তো তাহলে 12 ভোল্ট ডিভাইডেড বাই 0.2 অ্যাম্পিয়ার, এটা করলে পরে কত আসে? 60 ohms। 60। আর ইউনিট হলো কি? ওহমস। তো তাহলে
রেজিস্ট্যান্সের ভ্যালু কত? রেজিস্ট্যান্সের ভ্যালু হলো 60 ওহম। এই ক্যালকুলেশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? নো ভাইয়া। ওকে, এরপরে বলতেছে স্টেট দ্য রিলেশনশিপ বিটুইন পাওয়ার, কারেন্ট এন্ড ভোল্টেজ। তো পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ। তারপর বলতেছে ক্যালকুলেট দ্য পাওয়ার এট ইটস নরমাল অপারেটিং টেম্পারেচার। তো কারেন্ট কত? 0.2, ভোল্টেজ কত? 12। সেটা করলে পরে কত আসে? 2.4 নাকি? তো এখানের জন্য Yes, sir. নরমাল বাল্বে কারেন্ট, এটাই তো বললাম, নরমাল বাল্বে কারেন্ট প্রথমে এটা দেখো জাস্ট কত সেকেন্ডের জন্য, নট ইভেন 1 সেকেন্ড, জাস্ট 0.04 সেকেন্ডের জন্য ফার্স্টে হঠাৎ করে একটা স্পাইক দেখা দেয়। তোমার নরমাল বাল্বে তো আমরা তো এটা চোখে দেখি না, ঠিক আছে? এটা তো ডেটা লগার থেকে এর জন্য তারা রেকর্ড করছে, যে ইলেকট্রনিক ওয়েতে তারা রেকর্ড করছে যে কারেন্টের ফ্লাকচুয়েশনটা কেমন হয়। এটা নরমাল বাল্বে তুমি দেখো না, কিন্তু আসলে কি হয়, প্রথমে যখন নাকি বাল্বটাকে অন করো, ফার্স্টে কারেন্টটা অনেক বেশি থাকে, দেন খুবই তাড়াতাড়ি আবার কারেন্টটা স্টেবল জায়গায় চলে আসে। বুঝতে পারছো সুভা? ওকে, যে এখানের জন্য নরমাল কারেন্টের ভ্যালু হলো 0.2 অ্যাম্পিয়ার, V is equal to IR, দেন রেজিস্ট্যান্সের ভ্যালু 60 ওহম, পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ, পাওয়ারের ভ্যালু হলো কত? 2.4 ওয়াট। সো এখন এখানের মধ্যে বলতেছে কি, যে সাজেস্ট ওয়াই আ ফিলামেন্ট ল্যাম্প ইজ মোস্ট লাইকলি টু ফেইল, মানে কি নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি, when it is first switched on, যে প্রথমবার যখন নাকি অন করা হচ্ছে তখনই তার কি হয়, রিস্ক থাকে বেশি, নষ্ট হয়ে যাওয়ার রিস্ক থাকে বেশি। কেন? বিকজ ফার্স্টেই কি হয়, হঠাৎ একটা স্পাইক দেখা দেয় না, যে হঠাৎ করে আমাদের কারেন্টের ভ্যালুটা বেড়ে যায়। তো হঠাৎ করে যদি কারেন্টের ভ্যালুটা বেড়ে যায়, তো তখন কি হইতে পারে, টেম্পারেচার অনেক বেড়ে যাবে না, ফর আ স্লাইট অ্যামাউন্ট অফ টাইম, কিন্তু টেম্পারেচারটা বেড়ে যাবে। সো তখন হোয়াট মাইট হ্যাপেন, বাল্বের ভিতরে কি থাকে, ফিলামেন্ট থাকে না, এই যে বলে দিছে এটা হলো ফিলামেন্ট ল্যাম্প। তো তাহলে বাল্বের ভিতরে যে ফিলামেন্ট থাকে, তো ফিলামেন্টটা কি হইতে পারে, পুড়ে যেতে পারে না? তো ফিলামেন্টটা যদি পুড়ে যায়, তো তখন কি, তখন তো আর বাল্বটা কাজ করবে না, তো তখন বাল্বটা নষ্ট হয়ে যাবে, এমন টাইপের ব্যাপার। তো এই যে এখানের মধ্যে কি বলতেছে, যে ফিলামেন্ট হিটস আপ ভেরি র্যাপিডলি এট দ্য স্টার্ট, কজিং ইট টু মেল্ট অর ব্রেক। সো তাহলে ফার্স্টে যেহেতু কারেন্ট অনেক বেশি হয়ে যায়, তো তখন কি ফিলামেন্টটা অনেক তাড়াতাড়ি হিট আপ হয়ে যেতে পারে, এন্ড ফিলামেন্টটা অনেক তাড়াতাড়ি হিট আপ হয়ে গেলে কি হবে, তার মেল্ট হয়ে যাওয়ার পসিবিলিটি হাই। তো এর জন্য বাল্বটাকে প্রথমবার যখন অন করব, তখন কি হওয়ার রিস্ক থাকে, বেশি থাকে, বাল্বটা নষ্ট হয়ে যাওয়ার রিস্ক বেশি থাকে। বুঝা গেছে সবার? কোয়েশ্চেন নাম্বার 14 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া আগের পেজটা আবার একটু দেখাবেন। আগের পেজে কোনটা? আগের পেজের কোন পার্ট? ভাইয়া এটাই। ওকে, এইখানে অপটিমাম কারেন্ট বলার বা নরমাল কারেন্ট বলার কোনো দরকার নেই। এখানে আমাদের জাস্ট সিম্পলি বলবা যে at the start the current value is high, so this can cause the filament to get overheated, and this might cause the filament to melt or break. এই যে বাল্বের মধ্যে পানি লাগলে নষ্ট হয়ে যায় কেন, দেখো বাল্বটা তো এমনিতে অনেক বেশি গরম থাকে, তো হঠাৎ করে পানির যদি কোনো ছিটা লাগে, তো তখন কি হইতে পারে, এত হঠাৎ করে একটা টেম্পারেচার ডিফারেন্স যখন এরকম টাচে আসে, তো তখন বাল্বের দেখবে কাঁচ ফেটে যায়। তোমাদের বাথরুমের কি কখনো কারো কাঁচ ফাটছে? আগে মনে করো যে ঝর্ণা ছেড়ে যখন নাকি লাফায় লাফায় গোসল করতাম, তো তখন কি হইতো, এই বাল্ব জ্বালায় রাখছি,
এবার লাফাইতেছে, এবার পানির ছিটা লাগে ঠাস করে বাল্ব ফাইটা যায়, বুঝছো? তেমন টাইপের ভাইয়া। সমস্যা। ওকে, সো কোশ্চেন নাম্বার 14 নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ভাইয়া ওটা বিটা। ওকে, 14 এর বিতে কি বলছে? সার্কিট ব্রেকারস, এই যে এখানের মধ্যে বলছি না, সার্কিট ব্রেকারের এই জিনিসটা পরে, যে মেইনলি সার্কিট ব্রেকারের অ্যাডভান্টেজ গুলো হলো, একটা হলো তাকে রিপ্লেস করা লাগে না, তাকে রিসেট করে ফেলা যায়, আর সার্কিট ব্রেকারকে যে কোনো কারেন্টের জন্য সেট করা যায় আর কি। ওকে, তো এরকম, তো এটা আমরা ম্যাগনেটিজম চ্যাপ্টার পড়ার পরে দেখব। আগেও তো আমরা এরকম একটা কোয়েশ্চেন স্কিপ করে আসছি। কোয়েশ্চেন নাম্বার 15 এ কারো কোনো কনফিউশন আছে? ভাইয়া ওটা গ্রাফটা। কোয়েশ্চেন নাম্বার 15 এর গ্রাফে এখানে কি বলতেছে দেখো, the student replaces the fixed resistor with an LDR and measures its resistance with light intensity। তো LDR এর রেজিস্ট্যান্স লাইট ইন্টেন্সিটির সাথে কিভাবে চেঞ্জ হয়, এটা পড়ো নাই? LDR কি? LDR এর ফুল ফর্ম কি? লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর। সে লাইট ইন্টেন্সিটির উপরে কেমন ভাবে ডিপেন্ড করে? লাইট ইন্টেন্সিটি বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে নাকি কমে? বাড়ে ভাইয়া। বাড়ে। এই পড়ছো? কমে। এগুলার গ্রাফ তো এই যে এলডিআর এর গ্রাফ, থার্মিস্টরের গ্রাফ, এগুলি তো একদম পুরা রেডিমেড, যে তোমাদেরকে যে লেকচার ভিডিওস গুলো দিয়ে দেওয়া হয়েছে একদম ডিটেইলে সবগুলো ড্র করা আছে। তো এগুলা রিলেটেড কেন এরকম প্রবলেম ফেস করতেছে এটা তো বুঝি না। ডিরেক্টলি নোটস থেকে যেগুলো পাওয়া যায় এগুলোর মধ্যে সমস্যা। তো তাহলে এখানে কি লাইট ইন্টেন্সিটি যত বাড়ে রেজিস্ট্যান্স তত কমে যায়, তো তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল এরকম গ্রাফ। তোমরা কি লেকচার নোট কি কপি করো খাতায়? হ্যাঁ ভাইয়া করি। তাহলে পরে লেকচার নোটের মধ্যে কি গ্রাফ নাই? মানে মানে ওটা মানে কপি মানে আর দেখি নাই। কপি না দেখে তো তাহলে এগুলো প্রবলেম হিসেবে বলো কেমনে? ফার্স্টে তো নিজের ফুল ট্রাই করবা, যে নিজে দেখবা, না পারলে কপি দেখবা, বই দেখবা, এরপরে যা তুমি নিজে বুঝা ট্রাই করবা যে অ্যানসারটা এটা কেন হয়েছে, দেন মার্কস কি মতো দেওয়া। তোমরা নিজেরা কোনো কিছু ট্রাই করবা না, নিজে একবার কোয়েশ্চেনটা দেখে অন দ্য টপ অফ ইওর হেড মনে না আসলে পরে এটা প্রবলেম হিসেবে মার্ক করে দিলে পরে কি শিখবা? আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সটটা জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। ওকে, সো তোমাদেরকে আরেকবার বলে দেই তোমাদের বুকলেট সলভিং প্রসিডিওর কি। ফার্স্টে যেই চ্যাপ্টার সলভ করবা ওই চ্যাপ্টার ফার্স্টে নোটসটা রিভিশন দিবা, ঠিক আছে? ফার্স্টে নোটস রিভিশন দিলা, বই পড়লা, দেন বুকলেটের কোশ্চেন সলভ করতেছো। স্টিল যদি কোশ্চেন সলভ করতে সময় ভুলে যাও কোনো কিছু, তো তখন বইয়ের হেল্প নিবা, নোটস এর হেল্প নিবা। যদি বইয়ে ও নোটসে তুমি অ্যান্সার না পাও, দেন তোমাদের কাছে মার্ক স্কিম দেওয়া আছে, দেন মার্ক স্কিম দেখবা। মার্ক স্কিম দেখেও যদি অ্যান্সার না বুঝো, দেন ওইটা একটা মেজর প্রবলেম। আর তোমাদের তো নিজেদের ফ্রেন্ডদের সাথেও তো তোমরা ডিসকাস করতে পারো, তাই না? এখানের মধ্যে তোমাদের প্রত্যেকটা প্রবলেম যখন নাকি এরকম করে জমায় রাখবা, জাস্ট এরকম একটা সিলি একটা প্রবলেম, এরকম প্রবলেম গুলো তো সলভ করতে গেলে তোমাদের বুকলেট সলভিং ক্লাস করতে করতেই শেষ হয়ে যাবে। এটা তো মনে করো যে তোমরা ও লেভেলস এক্সাম দিবা, ঠিক আছে? আর তোমাদের এক্সামে কোনো প্রেডিক্টেড গ্রেডস হবেই না, এটা একদম গ্যারান্টি রাখো। বাংলা মিডিয়ামেরই বাংলাদেশে পরীক্ষা নিয়ে নিবে নভেম্বর ডিসেম্বরে। তো তাইলে পরে আমাদের ভ্যাকসিনেশনে সব এরকম ক্যাম্পেইন করে সবার পরীক্ষা হবেই হবে, প্রেডিক্টেড এর আর কোনো চান্সই নাই, ঠিক আছে? তো তাহলে পরীক্ষা যখন দেওয়া লাগবে তো ওই লেভেলের করে প্রিপারেশন নিতে হবে, বুঝা গেছে? বুকলেট গুলা এগুলা এত বেশি মোটা, এগুলা রিজনটা কি? এগুলা তোমাদের যত বেশি প্র্যাকটিস ম্যাটেরিয়াল পসিবল সবকিছু একবারে কম্পাইল করে তোমাদের জন্য দেওয়া হয়েছে, তাহলে যেন তোমরা নিজেরা অ্যাটলিস্ট এই বুকলেট গুলা সলভ করে করে তোমাদের
কোয়েশ্চেন গুলোর সাথে হ্যাবিচুয়েটেড হইতে পারো যে কেমন টাইপের কোয়েশ্চেন তোমরা আসলে ফেস করবা। তো এই কোয়েশ্চেন সব সময় ট্রাই করবা নিজের বুদ্ধিতে সলভ করে ফেলা। নিজে না পারলে তখন বই দেখবা, নোটস দেখবা, ওগুলাতে কোনো মানা নাই। এন্ড প্রবলেম থাকলে তো অফকোর্স আমি দেখাবো, কিন্তু এই যে এই প্রবলেমটা তো একদম ইজিলি সলভ হয়ে যেত না লেকচারটা দেখলেই। তো তাহলে পরে লেকচারের ওগুলো জিনিসগুলো রিভিউ করা লাগবে তোমাদের। এরপরে চ্যাপ্টার 6 এর লাস্ট কোশ্চেনে চলে আসছি আমরা, কোশ্চেন নাম্বার 16। এখানে আমাদের কোশ্চেনটা করাই দেই। দেখো, the photograph shows an electrical appliance called a toaster. তো এখানে আমাদের কাজটা কি? তো কোশ্চেন পড়বা কিভাবে, অলওয়েজ পেন্সিল হাতে নিয়ে আন্ডারলাইন করবা সবকিছু। তো এ the toaster has a power of 1800 ওয়াট। এই যে যখনই নাকি কোন একটা নিউমেরিক্যাল ভ্যালু পাবা তো তখন কি করবে, এটাকে এরকম একটা বক্স দিয়ে বা একটা সার্কেল দিয়ে মার্ক করে ফেলবা, সো দ্যাট whenever you will have to recall these values তুমি যেন ইজিলি তাদেরকে ডিটেক্ট করতে পারো, আবার যেন ফুল প্যারাগ্রাফটা পড়তে না হয়। ঠিক আছে, ইংলিশে তোমরা এরকম টেকনিক শিখো না, তোমাদের কম সেকশন এর জন্য এই যে ওরকম প্যাসেজটা যে দেওয়া থাকে তো তখন কি করো, আন্ডারলাইন করে 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 পড়ে whenever you see যে এটা রিলেটেড কি হইতে পারে, ভ্যালিড কোনো আমাদের পয়েন্ট হইতে পারে, তো তখন ওগুলাকে মার্ক করে রাখো। আর আমাদের টেকনিকটা কি থাকে, সেকশন এর জন্য আরেকটা টেকনিক থাকে, ফার্স্টে তুমি নিজে কোয়েশ্চেনস গুলা পড়ে ফেলবা, কোয়েশ্চেনস গুলো পড়ে ফেলার পর দেন ইউ উইল গো থ্রু দা প্যাসেজ এন্ড কোয়েশ্চেন যেহেতু পড়ছো নাও ইউ নো হোয়াট টু লুক ফর। সো তাহলে কোয়েশ্চেনটা পড়ার পরে whenever you are reading through the passage তো তখন তুমি পসিবল অ্যান্সার গুলাকে মার্ক করে রাখবা। তো তাহলে তোমার কি হয়ে গেল, একটা শর্ট লিস্ট ক্রিয়েট হয়ে গেল। দেন সেকশন বি তে ডিরেক্টেড রাইটিং এর ওখানে মধ্যে কি করো, ওখানে মধ্যেও তো আমাদের স্পেসিফিক যে তোমাদের যেই জিনিসটাই ফাইনালি লিখতে বলবে ওই রিলেটেড রিলেভেন্ট পয়েন্ট যেগুলি আছে ওগুলিকে কি করতে হয়, তোমার মার্ক ডাউন করে রাখা লাগে। ওর আলাদা করে অনেকজন লিখেও রাখে যে আলাদা করে পয়েন্টস গুলি খাতার মধ্যে একটা রাফ করে রাখে, দেন তার ওই পয়েন্ট গুলাকে সাজায়। অনেকজন আন্ডারলাইন করে, অনেকজন সাজায়, এক একজনের প্রসিডিওর এক এক রকম, বাট মেইনলি এই কাজটা করলে তোমার ইজিলি ইনফরমেশন গুলাকে রিকল করা যায়। এখানে আমাদের কাজটা কি, the toaster has a power of 1800 watt when operating at a voltage of এত। তো তাহলে আমাদের পাওয়ার আর ভোল্টেজের ইনফরমেশন দিছে, এই দুটো আমরা মার্ক করে রাখলাম। এখন পাওয়ার, কারেন্ট আর ভোল্টেজ রিলেটেড ফর্মুলা কি, পাওয়ার ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু ভোল্টেজ। এখন কি বলছে, শো দ্যাট দ্য কারেন্ট ইন দ্য টোস্টার ইজ অ্যাবাউট 8 অ্যাম্পিয়ার। তো এখন শো দ্যাট এর কোশ্চেনের জন্য কি ইনস্ট্রাকশন দিছিলাম মনে আছে? শোভা, শো দ্যাট এর কোশ্চেনের জন্য কত সিগনিফিকেন্ট ফিগারে অ্যানসার দিব? যেটা দেওয়া আছে ওটার থেকে বেশি, মানে এক বেশি দিব। 1 সিগনিফিকেন্ট ফিগার এক্সট্রা দিব। সো তাহলে কত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বললো আমাদেরকে? 1 সিগনিফিকেন্ট ফিগারে। সো আমরা কত সিগনিফিকেন্ট ফিগারে অ্যানসার দিব? 2 সিগনিফিকেন্ট ফিগার। 2 সিগনিফিকেন্ট ফিগারে অ্যানসার দিব। এই প্রসেস গুলা যেন সবার মনে থাকে। ওকে, মার্কস কিনেও তোমাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি অ্যানসার গুলো কিভাবে কি দেয়। তো এখন এখানের মধ্যে দেখো, we know power is equal to current into voltage, so তাহলে কারেন্ট ইজ ইকুয়াল টু কি হবে, পাওয়ার বাই ভোল্টেজ। পাওয়ার হলো 1800, ভোল্টেজ হলো 230। এটা ক্যালকুলেটরে বসালে কত আসে? 7.8। 7.8। এরপরে কি? 7.83 7.83 সামথিং। ওকে, তো এখন আমাদের শো করতে বলছে 1 সিগনিফিকেন্ট ফিগারে, তো এর জন্য আমরা কি করব, একটা সিগনিফিকেন্ট ফিগার এক্সট্রা দিব। তো তাহলে ফাইনাল অ্যান্সারটা লিখবো কত, 7.8 অ্যাম্পিয়ার। ওকে, তো এইটা তুমি পাশে এরকম 2 সিগনিফিকেন্ট ফিগার শোন এইসব জিনিসগুলো লিখতেও পারো, না লিখতে পারো, ব্র্যাকেটে যা যা লিখছে এগুলা লিখাইলেও কোনো প্রবলেম নাই, না লিখলেও যায় আসে না। ওকে, কিন্তু তোমার মেইন কাজটা কি দেখো, আমরা অ্যানসারটা যদি দেখি, এই যে 7.826 সামথিং সামথিং। তো তাহলে এখানের মধ্যে তোমার কত সিগনিফিকেন্ট ফিগারে অ্যানসার, 2 সিগনিফিকেন্ট ফিগারে তার অ্যানসারটা মিনিমাম চাইছে। সো তাহলে লিখবো কত, 2 সিগনিফিকেন্ট ফিগারে 7.8। তো এখন কারেন্ট লাগে হলো তার 7.8। সো তাহলে তার জন্য ফিউজ রেটিং কত ইউজ করব, 13 অ্যাম্পিয়ার। 13 অ্যাম্পিয়ার। কেন, বিকজ এইটাই আছে আমাদের কি অপটিমাম কারেন্ট থেকে বা অপারেটিং কারেন্টের থেকে বড় রেটিং এর ফিউজ। যে আমাদের ফিউজ রেটিং কোনটা ইউজ করি, যত দরকার তার থেকে ইমিডিয়েট বড় রিডিংটা। তো এখন যত দরকার তার থেকে বড়টা জাস্ট
একটাই আছে, তাই না? 13 অ্যাম্পিয়ার। সো তাহলে এটা ইউজ করতেছি। বি নাম্বারে কি বলতেছে? The toaster uses mains electricity. Mains electricity provides alternating current. তো এখন বললো alternating current আর direct current এর মধ্যে ডিফারেন্স কি? তো alternating current কি করে? More than one direction এ flow করে, or it changes the direction continuously. আর direct current এ কি থাকে? ডিরেকশনটা কনস্ট্যান্ট থাকে, তাই তো? তাহলে এখানের মধ্যে alternating current changes direction continuously, but in direct current স্যার ইন মোর দেন ওয়ান ডাইরেকশন কন্টিনিউয়াসলি বললে হয় না? হ্যাঁ হয়। তো ওই সময় লিখবা যে alternating current flows in more than one direction continuously, ওরকম। changes more than one direction এটা বলতে আসলে কিছু হয় না। তো এখানের মধ্যে কি, বাট ইন ডিরেক্ট কারেন্ট ডিসি কি হবে? the direction is constant. তো এখন একটা ডিরেক্ট কারেন্টের সোর্স কি? আমাদের যে সেল, ব্যাটারি, এইসব জিনিসগুলা কি? দিজ আর সোর্সেস অফ ডিরেক্ট কারেন্ট। তাহলে একটা ব্যাটারি লিখে দিতে পারো। এখানের জন্য যদি আমরা অ্যান্সার গুলো দেখি, ওই যে 13 অ্যাম্পিয়ারটা, দিস ইজ দ্য অনলি ভ্যালু অ্যাবভ দ্য কোটেড কারেন্ট। এরপরে অল্টারনেটিং কারেন্টের, ডিরেক্ট কারেন্টের এই গ্রাফ যদি এঁকে দাও, তো তাহলে কিন্তু ডিরেক্টলি মার্কস পেয়ে যাবা। অর alternating current is continuously changing direction, এইটা। আর ডিরেক্ট কারেন্টের কি থাকে? ডিরেকশনটা ফিক্স থাকে, যে ডিরেক্ট কারেন্ট is only in one direction or does not change direction. আর ডিরেক্ট কারেন্টের সোর্স কি? ব্যাটারি or সেল। তো এই we are done with all the questions related to chapter 6. তো চ্যাপ্টার 6 রিলেটেড কি কারো কোনো কনফিউশন আছে বাকি? ভাই আমাকে রেজিস্ট্যান্স আর কারেন্ট আরেকবার বলতে পারবেন? কোনটা? ওই যে গ্রাফটা নিয়ে বললেন। এইটা? হ্যাঁ ভাই। এখানের মধ্যে কি বলবো বলো? বুঝা দিলে ভালো হয়। তোমার লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টরের মেইন কাজটা কি? এটা হলো আমাদের একটা লাইট ইন্টেন্সিটি উপর ডিপেন্ড করে এমন টাইপের রেজিস্টর। এটার ভিতরে কি থাকে? এটার ভিতরে তোমার সেমিকন্ডাক্টর নামের ম্যাটেরিয়াল থাকে। সেমিকন্ডাক্টর মানে এখন বুঝবা না, এখানে আমাদের মেইন কাজটাই হলো কি, তার উপরে যদি লাইটের ব্রাইটনেস বেড়ে যায়, তো লাইটের ব্রাইটনেস বেড়ে গেলে এই সেমিকন্ডাক্টিং ম্যাটেরিয়ালের গায়ে থেকে কি হয়? ইলেকট্রন রিলিজ হয়। তো ইলেকট্রন যদি রিলিজ হয়, তো তখন কি ইলেকট্রন গুলো ফ্রি হয়ে যাবে না? তো ইলেকট্রন গুলো যদি বেশি বেশি করে ইলেকট্রন ফ্রি হইলে কারেন্ট বেশি ফ্লো করবে নাকি কম? ইলেকট্রন নাম্বার যত বেশি তত বেশি কি কারেন্ট হবে। আর কারেন্ট যদি বাড়ে, তো তার মানে কি রেজিস্ট্যান্স কমে, তাই তো? তো তাহলে এখানের মধ্যে কি লাইটের ইন্টেন্সিটি আর লাইটের ব্রাইটনেস যদি ইনক্রিজ করে, তো তখন কি হয়? ইলেকট্রন নাম্বার বেড়ে যায়। ইলেকট্রন নাম্বার বাড়লে পরে তখন কি হয়? কারেন্ট বাড়ে। কারেন্ট বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়। আর লাইট ইন্টেন্সিটি কম থাকলে ইলেকট্রন নাম্বার কম। ইলেকট্রন নাম্বার কম হলে কারেন্ট কম। কারেন্ট কম মানে রেজিস্ট্যান্স বেশি। তো এর জন্য লাইট ইন্টেন্সিটি বাড়লে একটা এলডিআর এর রেজিস্ট্যান্স কি হয়? কমে যায়। ওকে ওকে। কিন্তু স্যার অফিসে লাইক কিসে? স্যার লাইক অফিসে সকালবেলা যখন সবাই যায়, তখন তো সবাই লাইট জ্বালায়, তো তখন যে আওয়াজ করে না? তখন এই যে বার্গলার অ্যালার্ম, যেমন লাইক যখন সব অফিসাররা লাইট জ্বালায় নরমাল ইয়াতে,
এখানে তো তোমার লাইটটা কি, যে ওখানে যে নাকি লাইটটা জ্বালাইতেছে নরমাল মানুষরা, তারা তো জানে যে বার্গলার অ্যালার্মের সুইচটা কোথায়। তারা যখন নাকি দিনের বেলা যখন নাকি জ্বালাবে লাইট, তো তখন তারা কি করবে, বার্গলার অ্যালার্ম যদি ওটা অ্যালার্মও হয় তো তখন ওটাকে আবার সুইচ অফ করে দিবে, যে ওটা ফলস অ্যালার্ম এমন টাইপের। এটা তারা কি করবে, যখন নাকি অফিস থেকে বাসায় ফেরত যাচ্ছে তো তখন বার্গলার অ্যালার্মটা অন করে যাবে। এরপরে যখন নাকি নেক্সট দিন আবার অফিসে ফেরত আসবে তো তখন তো আর, এখন তো চুরির কোনো সুযোগ নাই, এখানে তো অলরেডি মানুষজন অফিসে কাজই করবে। তো তখন কি বার্গলার অ্যালার্ম অফ করে রাখে, দেন আবার ছুটির শেষে যাইতে সময় বার্গলার অ্যালার্ম অন করে দিয়ে যায়। এরপরে চ্যাপ্টার 6 নিয়ে কি কারো আর কোনো কনফিউশন আছে? নো স্যার। কারো যদি আর কোনো কনফিউশন না থাকে দ্যাটস ভেরি গুড। তো তাহলে তোমাদের ঈদ ভ্যাকেশনের জন্য কাজ থাকবে চ্যাপ্টার 7 সলভ করে রাখা। হ্যাঁ, কালকে ইয়ার কয়টা বন্ধ খোলা থাকবে? 7টা পর্যন্ত। ঠিক আছে, তো ঈদ ভ্যাকেশন টাস্ক হলো চ্যাপ্টার 7 বুকলেট কোয়েশ্চেন্স। আমরা ঈদের পরে যখন নাকি ফ্রাইডেতে আবার বসবো তো তখন চ্যাপ্টার 7 শেষ করব। ভাইয়া এরপর আবার অ্যাসাইনমেন্টটা করা লাগবে। কি বুঝি নাই? অ্যাসাইনমেন্ট হ্যাঁ, অ্যাসাইনমেন্টও নিতে হবে। তো স্যার এখানে নেক্সট প্রবলেম সলভিং ক্লাস কখন হবে? ফ্রাইডেতে। এই ফ্রাইডেতে নেক্সট যেটা আসতেছে? নেক্সট যেটা আসতেছে ওইটাই না, ওই সময় তো ঈদের বন্ধ, 30 তারিখে হবে। এই যে নাছা, এটা প্যারালাল সার্কিটে টোটাল রেজিস্ট্যান্স কেন কম হয়, এই যে এখানে আমাদের দেখো, এটা তুমি একটা অ্যানালজি যদি চিন্তা করো তো তাহলে পরে ব্যাপারটা বুঝার কথা। যে তোমার রাস্তা যখন নাকি একটা, ঠিক আছে, তো এখন এখানের মধ্যে তোমার কি থাকবে, এরকম সবার এরকম একটা কিউ থাকে, যে একটা লাইন থাকে, তাই না? তো তাহলে এখানে প্রত্যেক জনের ওরকম রেজিস্ট্যান্সটা কি হবে, সাম আপ হবে। তো ব্যাপারটা কেমন, তোমার একটা সিরিজ সার্কিটের ব্যাপারটা হলো এরকম, যে মনে করো তুমি কোন একটা পপুলার একটা মুভি রিলিজ হবে, তো এটা কি করছো, মুভি টিকিট কিনতে গেছো, ঠিক আছে সুভা? তো এখন বুথ হলো জাস্ট একটা, তো একটা বুথ হলে এখানে কি মানুষের কি বিশাল এক লাইন থাকবে না সুভা? এখানের মধ্যে কি থাকবে, মানুষের বিশাল একটা লাইন, এন্ড এই লাইন ছাড়া যাওয়ার কোনো উপায়ও নাই, বিকজ বুথ জাস্ট একটাই অ্যাভেলেবল। তো এখানে কি, তুমি যদি এই জায়গাটায় থাকো দেন you will have to wait a very long amount of time before you get your ticket or before you actually accomplish your task. কিন্তু এই সেম জায়গায় যদি আমরা কি করি, এখন বুথ আরো খুলে দেই তো তখন কি হবে, এই পিছের যারা কয়জন আছে তারা একটা বুথে চলে গেল, এইখানে যারা আছে তারা আরেকটা বুথে চলে গেল। তো তাহলে নাম্বার অফ পিপল, যে এখানে মনে করো কয়টা কয়টা মানুষ আছে, 1 2 3 4 5 6 7 8 8জন মানুষ, 8জন মানুষ তোমার একটা সিঙ্গেল বুথ থেকে টিকিট নিতে যতক্ষণ না সময় লাগতো, এরকম 3টা সেপারেট যদি বুথ থাকে তো তখন কি করতে পারবে, এভরিওয়ান উইল গেট আ টিকিট, মানে কি এভরিওয়ান উইল বি এবল টু কমপ্লিট দ্য সার্কিট বাট ইন আ শর্টার অ্যামাউন্ট অফ টাইম। তো তার মানে কি কারেন্টটা তাড়াতাড়ি ফ্লো করতেছে, তো তার মানে কি তখন কারেন্টের ভ্যালুটা বেশি, তো তখন কি তোমার রেজিস্ট্যান্সটা কম ফিল করা লাগতেছে। বুঝতে পারছো? তো যখন নাকি মোর দেন ওয়ান পাথ অ্যাভেলেবল থাকে তো তখন কি হয়ে যাবে, ইলেকট্রনস গুলি তো সার্কিট দিয়ে ফ্লো করবে, বাট ওয়েন দে হ্যাভ মাল্টিপল অল্টারনেটিভ পাথ তো তখন কি হয়ে যায়, ওভারঅল রেজিস্ট্যান্স এর জন্য কমে যায়। বুঝতে পারছো? ভাইয়া একটু উপরে যাই বা এই সিরিজটি এটা
আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আর কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। কালকে আমরা ভাইয়া হ্যাঁ বলো। একজন মানুষ 220 ভোল্টের ইলেকট্রিক শক কভার খেতে পারবে? ভাগ্য ভালো থাকলে একবারের বেশি। 220 ভোল্টের শক ভালোই ডেঞ্জারাস। তো এখন আমার যেরকম ভাগ্য মনে করো যে একটু ডিফারেন্ট রকম, তো ভাইয়া আমি 3 বার খাইছি। ওই তো এখানে তুমি খাইছো 220 ভোল্টের, আমি 220 ভোল্টের একবার খাইছি। দেন তোমার ইয়েতে আমি আগে সাভারে থাকতাম বুঝছো, তো সাভারে যখন ছিলাম আমাদের বাসার একদম সামনে দিয়ে যে সাভারে যে ইপিজেডে থাকতাম আর কি, বুঝছো, তো ইপিজেড ওই রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকতাম। তো ওখানের মধ্যে কি আমাদের বিল্ডিং এর যে বারান্দা যে আছে, বারান্দার একদম সামনে দিয়ে তারা কি ইপিজেড এর ওদের অনেকগুলা গার্মেন্টস আছে, ফ্যাক্টরি আছে, সো তাদের ইলেকট্রিসিটি অলওয়েজ এনশিওর করা লাগে যে অলওয়েজ যেন থাকে। তো তখন এখানের মধ্যে কাজটা হলো তারা নিজেরা তাদের পাওয়ার গ্রিড দিয়ে ইলেকট্রিসিটি সাপ্লাই করে। তো এখানে 33,000 ভোল্টের কারেন্টের সাপ্লাই যাইতো বাসার সামনে দিয়ে, বুঝছো। তো একদিন কি হয়েছে, একদিন কি আব্বু তো মনে করো যে ইলেকট্রিশিয়ান ছিল, সো বাসার মধ্যে অনেক তার এইসব জিনিস থাকতোই। তো আমি কি করছি, একদিন দুপুরবেলা তার নিছি একটা, ঠিক আছে, একটা এরকম ওয়্যার নিছি। দেন আব্বুকে দেখতাম যে আব্বু এরকম তার কামড় দিয়ে এদিক থেকে ওরকম লাইফ পার্ট গুলো খুলে বের করে আনে, যে তার ওরকম কামড় দিয়ে এরকম লাইফ পার্ট এরকম খুলে বের করে আনে। তো আমি ওরকম কামড় দিয়ে দুই পাশ থেকে কি করছে, লাইফ পার্ট গুলো বের করে আনছি। আমার হাতে যে তার আছে এটা দিয়ে তো কোনো সমস্যা না। তো এখন আমি কি করছি, এই তারগুলা দিয়ে ওই যে 33,000 ভোল্টের যে কারেন্ট যায় ওই তারের উপর এটা মারতেছি, বারবার ঢিলা মারতেছি, ঠিক আছে। তো এরপরে এক সময় কি হয়েছে, এই এক এন্ড যে এখানে তারের সাথে লেগে গেছে, আটকে গেছে। তো এরপর আমি তার টাইনে খুলতে পারি না, হাত এতক্ষণ এখানে ছিল, এই যে হাতটা এই জায়গাটায় ছিল, তো ইনসুলেটিং কাভারের উপরে আছে, তো তখনও কোনো শক খাই না, ঠিক আছে। তো এরপরে যায় হাতের পরে টানতে পিছলায় এই লাইফ পার্টে লেগে গেছে, বুঝছো। তো লাইফ পার্টে লাগার পরে এমন শক খাইছি, পুরা মনে করো যে হাত, যে ডান হাতের যে চামড়া আছে, ডান হাতের পুরা তালুর চামড়া পুরাটা, শক খেয়ে চুল দাঁড়ায় গেছে। হ্যাঁ ওইটা তো হইছে। তো এখানের মধ্যে তোমার হাতের পুরা চামড়া পুড়ে গেছে, যে লিটারেলি উঠে এসে পড়ছে এরকম, যে বারান্দার ওখানের মধ্যে, বারান্দার যে ওয়ালের মধ্যে ঠাস করে একটা বাড়ি খাইছি। পিঠ তো মনে করো যে পিঠের ব্যথা কিছুই বুঝতেছি না, হাতে যা দেখে যে হাতে কিছু নাই, বুঝছো। তো এরপরে তো ডক্টরের কাছে গেলাম, কাউন্টারে তো ডক্টরের কাছে যাওয়াটার পরে পুরো ওষুধ টষুধ দিল, ইয়ে করলো। এরপরে তো স্কুলে নেক্সট দিন যখন গেলাম একদম পুরো ব্যাড। আরে কি, আমি তো 33,000 ভোল্টের শক খাইছি তাও মরি নাই, কি অবস্থা, বুঝছো। তো এটা আর কি, যে লাক ভালো থাকলে অনেকবার খাইতে পারবা শক, লাক খারাপ থাকলে 100তে মানুষে মরে যায়। তো এটা ডিপেন্ড করে। ওকে, তো তাহলে পরে তোমাদের ঈদ ভ্যাকেশনের কাজ হলো এইটা, এন্ড কালকের ক্লাসে আমরা লাইভ ক্লাসে সাউন্ড ওয়েভস এর চ্যাপ্টারটা শেষ করব। ওকে, তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।